গত ক্লাসে আমরা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফ্লাক্স, কুলম্বস ল এগুলো আলোচনা করছিলাম, প্রাথমিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছিলাম, চার্জ এই জিনিসগুলো দিয়েছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে গসেস ল অ্যান্ড অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে মূল টপিক আমাদের। গত ক্লাসে আমি গসেস লটা কিছুটা বলছিলাম, অনেকে ছিল না, আমি আবার রিপিট করতেছি। আজকে মূল ক্লাস। গসেস ল, তাহলে আমরা গতদিন ইলেকট্রিক ফ্লাক্স জেনেছিলাম যে ইলেকট্রিক ফ্লাক্সটা কি, ঠিক আছে? তাতে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, জানালা দিয়ে যদি বাতাস প্রবাহিত হয় তাহলে এয়ার ফ্লাক্স বলি এটাকে। যদি ইলেকট্রিক ফিল্ড প্রবাহিত হয় তাহলে আমরা সেটাকে বলবো ইলেকট্রিক ফ্লাক্স। ম্যাগনেটিক ওয়েভে যদি প্রবাহিত হয় তাহলে সে ম্যাগনেটিক ফ্লাক্স। কারণ ফ্লাক্স বলতে আমরা বুঝাচ্ছি কোনো একটা প্রবাহ কোনো একটা এরিয়ার ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার জিনিসটা। তাহলে গসেস ল বলতেছে এখানে the total of the electric flux out of a closed surface is equal to the charge enclosed divided by the permittivity. That's mean flux is equal to Q epsilon naught. এইটাকে বলছিলাম আমি পারমিটিভিটি, এটা হচ্ছে চার্জ, ইলেকট্রিক ফ্লাক্স। এখন এটা বলছে যে দি টোটাল অফ ইলেকট্রিক ফ্লাক্স, মানে একটা চার্জের জন্য তাই একটা ফ্লাক্স হবেই, যেহেতু টোটাল একটা আছে একটা ইনক্লোজ সারফেসের মধ্যে। একটা যদি এখানে একটা চার্জ থাকে তাহলে একটা ইনক্লোজ সারফেস যদি আমি ধরি তাহলে এই পর্যন্ত তার প্রভাব থাকবে, যে পর্যন্ত তার ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে সেই পর্যন্ত তার একটা প্রভাব থাকবে। তাহলে সেই জায়গা পর্যন্ত আমার ক্লোজ সারফেস যদি একটা ইমাজিনারি চিন্তা করি, আমি যদি একটা ইমাজিনারি চিন্তা করি, এটা কোনো বাস্তব না। যেমন আমরা ম্যাগনেট একটা রাখলে ওখানে কি হয়, মানে ওই পর্যন্ত আমরা এই প্রভাবটা আমরা নিজেরা দেখতে পারি। ইলেকট্রিকটা তো ওইভাবে দেখা যায় না, কিন্তু ম্যাগনেটটা প্রভাবটা অনুধাবন করতে পারি। তাহলে ইনক্লোজড মানে এই যে একটা ইনক্লোজ সারফেস ধরতেছি, ক্লোজ সারফেস ধরতেছি, সেই এটা হচ্ছে ইমাজিনারি, কিন্তু ইজ ইকুয়াল টু দি চার্জ ইনক্লোজড ডিভাইড বাই দি পারমিটিভিটি। এটা চার্জ, ওই ইনক্লোজডের ভিতরে কতটুকু চার্জ আছে তারকে আমি পারমিটিভিটিতে ভাগ করতেছি। এটাকে আমি যদি আমি অন্যভাবে লিখতে চাই, এইভাবেও আমি লিখতে পারি জিনিসটা, যে ইনক্লোজড কথাটা যেহেতু আছে ইন্টিগ্রেশন ফর্মে আমি লিখতে পারি। ইন্টিগ্রেশন ফর্মে এভাবে বলতে পারি যে দি ইলেকট্রিক ফ্লাক্স phi electric flux phi E is defined as a surface integral of the electric field. That is phi E is equal to closed integration. এটা তো ইন্টিগ্রেশনের চিহ্ন, তাই না? আমি যদি এটাকে এইভাবে করে দিই তার মানে ক্লোজ ইন্টিগ্রেশন, তার মানে কোনো একটা জায়গায় ঘুরে ঘুরে যে আবার একই জায়গাতে যাবে। ফুল যদি ক্লোজড হয়, কোনো যদি গ্যাপ না থাকে, ক্লোজ ইন্টিগ্রেশন তো আমরা এমনি জানি যে ইন্টিগ্রেশন করা কি। ইন্টিগ্রেশন করা আসলে যোগ করা, ছোট 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 ভাগ, মানে ভাগ, ডিফারেন্সিয়েট মানে ভাগ করা। এটাকে যদি আমি আবার যোগ করি তাহলে ইন্টিগ্রেশন করা। তো এই যোগ করা যদি আমার এইভাবে সীমাবদ্ধ হয়, কোনো কিছু যদি আবার একই জায়গায় ফেরত আসে,
যোগ করতে 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 যদি আবার একই জায়গায় ফেরত আসে তাহলে এটা আমার ক্লোজ ইন্টিগ্রেশন। তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন কিসের? ইলেকট্রিক ফিল্ডের আর তার সারফেস এরিয়ার। যদি এটাকে একটা সারফেস এরিয়া যদি ধরি তাহলে ওখানে ইলেকট্রিক ফিল্ড আর সারফেস এরিয়ার ক্লোজ ইন্টিগ্রেশনটা হচ্ছে আমার ইলেকট্রিক ফ্লাক্স। সারফেস এরিয়া কোনো একটা মানে যদি আমি ক্লোজ করতে যাই তাহলে তো একটা সারফেস এরিয়া লাগবে আমার। যদি সারফেস এরিয়া আমি হিসাব করি তাহলে তো সারফেস মানে কি ওই জায়গাটা আবার ফেরত ওই জায়গাতে আসলো, তাহলে তো ক্লোজ ইন্টিগ্রেশন হয়ে গেল। তাহলে ওই এরিয়াটা বের করবো, ওখানে ইলেকট্রিক ফ্লাক্স কত, ইলেকট্রিক ফিল্ড কত সেটা যদি বের করতে পারি তাহলে আমি ইলেকট্রিক ফ্লাক্সটা বের করতে পারবো। তার মানে ইলেকট্রিক ফ্লাক্স ইজিক্যালটা আমি এটাও বলতে পারি। ক্লোজ ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন তার মানে আমি কোনো সময় যদি আমি গসেস ল বললে আমি এই ফাই ই ইজিক্যাল টু চার্জ ভাগ পারমিটিভিটি বলতে পারি। আবার কোনো সময় আমি বলতে পারি ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্স ইজিক্যাল টু ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএ। পারমিটিভিটি কতদিন আমি বললাম যে পারমিটিভিটি একটা মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। হ্যাঁ, এপসিলন নটও বলা যাবে। এপসিলন নট এই কথাটা আগে এপসিলন, এখানে আমি একটা নট দিলাম। ডটটা দিতেই হবে কারণ এটা একটা ভেক্টর, কারণ এই ডট থাকলে আমি ক্রস প্রোডাক্ট পাবো, তাই না? ক্রস যেমন থাকলে সাইন প্রোডাক্ট, তেমন আমি ডট থাকলে আমি ডট প্রোডাক্ট পাবো। তার জন্য ডটটা দিতেই হবে আমার। যদি ডট না দিই তাহলে ভুল হয়ে যাবে, অথবা ডট না দিলে আমাকে এইভাবে মাথায় দিতে হবে, বার দিতে হবে, মানে এটা বুঝাইতে হবে আমার। ঠিক আছে, এখন আমি এখানে বললাম গসেস লটা বললাম, ইলেকট্রিক ফ্লাক্সটা বলে দিলাম যে আমি ইলেকট্রিক ফ্লাক্স সমস্যা এটাও বলতে পারি, আবার আমি এটাও বলতে পারি। এটা গসেস লর মাধ্যমে, এটা আমি ডাইরেক্ট বলতে পারি ক্লোজ ইন্টিগ্রেশনের মাধ্যমে। আবার আমি একটা বলেও দিয়েছিলাম আগে ওই যে ইলেকট্রিক ফ্লাক্সটা ফাই ইজিক্যাল টু ইয়ে, মানে নর্মাল এর ক্ষেত্রে আমি বলছিলাম যে ক্লোজ ইন্টিগ্রেশন যদি না হয় তাহলে যদি আমি বাইর করি তাহলে আমি কীভাবে পাবো? সারফেস ওই এরিয়াটা বের করবো, এখানে ইলেকট্রিক ফিল্ড কত, ইলেকট্রিক ফিল্ড দিয়ে সারফেস এরিয়াকে গুণ করলে আমি ইলেকট্রিক ফ্লাক্স পাবো। এখন ইলেকট্রিক যে ফ্লাক্স যে পাবো আমি ক্লোজ ইন্টিগ্রেশনের মধ্যে, তাহলে একটা সারফেস আমি চিন্তা করতেছি। একটু আগেই বললাম যে একটা চার্জ থাকলেই একটা সারফেস থাকবে, মানে ওখানে একটা প্রভাব থাকবে, তাই তো? প্রভাব থাকলে সেই প্রভাবে একটা ইমাজিনারি যদি আমি একটা ফিল্ড চিন্তা করি, ক্ষেত্র চিন্তা করি, তাহলে সেই থেকে বলবো আমি গসিয়ান সারফেস। আমি এই গসিয়ান সারফেস কথাটা এখন খুব বেশি ইউজ করব, হ্যাঁ, যে গসিয়ান সারফেস জিনিসটা কি। তাহলে এটা আসলে বাস্তবেই না, এটা একটা ইমাজিনারি একটা ফিল্ড যেখানে একটা চার্জ থাকলে একটা আমার গসিয়ান সারফেস তৈরি হবে। ঠিক আছে, তাহলে গসিয়ান সারফেসটা এইভাবে আমি বলতে পারি যে ইমেজিনারি সারফেস একটা, যেখানে একটা ইলেকট্রিক আমার চার্জ থাকবে, সেটা পয়েন্ট চার্জ হতে পারে, লাইন চার্জ হতে পারে, মানে যে কোনো চার্জ হতে পারে। কিন্তু এই যদি চার্জ থাকে সেখানে যদি আমি একটা ইমেজিনারি ক্ষেত্র চিন্তা করি, সেটাকেই বলবো আমরা গসিয়ান সারফেস। এখন গসিয়ান সারফেস আসার পরে আমি এখন দেখবো যে পয়েন্ট চার্জের ক্ষেত্রে আমার কি কি হয়। একটা পয়েন্ট চার্জ যদি ধরি তাহলে একটা গসিয়ান সারফেস মানে পাবো, যে কোনো চার্জ ধরলে আমি গসিয়ান সারফেস পাবো, তাই না? একটা গসেস ল যদি অ্যাপ্লাই করি তাহলে গসিয়ান সারফেস পাবো। এটা আমি মুছে ফেললাম। পয়েন্ট চার্জের কথা যদি আমি চিন্তা করি, একটা পয়েন্ট চার্জ চিন্তা করতেছি, একটা বিন্দু, একটা পয়েন্ট চার্জ আছে, এটাকে বললাম আমি কিউ।
কিউ যদি বলি তাহলে এটার চারপাশ দিয়ে একটা কি আমি গসিয়ান সারফেস কল্পনা করতে পারি, তাই না? তাহলে এটা গসিয়ান সারফেস হলো। এখন গসিয়ান সারফেসে একটা রেডিয়াস আছে, গসিয়ান সারফেসে একটা রেডিয়াস আছে, সেটাকে বড় আর বললাম, বড় আর। এখন আমি যদি বলি যে গসিয়ান সারফেসে বড় আর, আর আমি একটা পয়েন্ট চিন্তা করলাম যে এই কিউ পয়েন্ট থেকে যে কোনো একটা দূরত্বে একটা পয়েন্ট চিন্তা করলাম, সেটাকে যদি আমি বলি আর, ধরো যে আমি এখানেই চিন্তা করলাম, ঠিক আছে? বা যে একটা পয়েন্ট এখানে ধরলাম, গসিয়ান সারফেসের উপর পি একটা পয়েন্ট ধরলাম, সেইটাকে আমি বললাম এটা আর, ঠিক আছে? যদি এটা হয়, আর যদি আমি এইভাবে ফিল্ড চারদিকে থাকে, গসিয়ান সারফেস মানে কি, চারদিকে আমার ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড আছে। এখন ইলেকট্রিক ফিল্ড যদি আমার থাকে, আর এখানে যদি একটা আমি এত বড় এখন এরিয়া আছে, এত বড় এরিয়াতে ক্যালকুলেশন করা কঠিন, তাই না? আমি যদি এটা ছোটো 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 ভাগ করে নিই, ভাগ করার পরে যদি আমি ক্লোজ ইন্টিগ্রেশন করি, তাহলে পুরোটাই পাবো আমি। তাহলে আমি ছোট একটা জায়গা ধরলাম, কথা কথা একটা জায়গা ধরলাম, এটাকে আমি বললাম ডি এ, ছোট একটা জায়গা, টোটালটা এ, আমি ছোট জায়গাটাকে আমি বললাম ডি এ। তো যদি ডি এর ডিরেকশনটা এদিকেই হয়, একই দিকে যদি দুইটা ডিরেকশন হয়, তাহলে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? অপোজিট হলে 180 ডিগ্রি, একই দিকে যদি হয় তাহলে 0 ডিগ্রি, তাই তো? তো আমি যদি এখানে ওইভাবে আমি ইলেকট্রিক ফ্লাক্স লিখি যে পি বিন্দুতে আমার ইলেকট্রিক ফ্লাক্স কত আমি বের করব, বা এখানে পি বিন্দুটা আমি ধরলাম যে এখানে পি বিন্দু আমার আছে, যে কোনো একটা জায়গা, কারণ এটা টোটালটা তো আমি একটা জায়গা ধরলাম, এই করতে 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 প্রতিটা জায়গা আমি বের করব, প্রতিটা জায়গায় বের করে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে তো হয়ে যায়। তা আমি একটা জায়গায় বের করে যদি ক্লোজ ইন্টিগ্রেশন করি তাহলে আমি পুরোটাই পেয়ে যাব। তাহলে যদি আমি এটা বলি যে একটা মানে স্পেরিক্যালের মধ্যে আর ডিস্টেন্সে পি বিন্দুতে ইলেকট্রিক ফ্লাক্স, তাহলে আমি এভাবে বলতে পারি যে দি ইলেকট্রিক ফ্লাক্স ফাই, তাহলে ফাই সমান সমান কি বলতে পারি, ইন্টিগ্রেশন ই ডট ডিএ। এটা আমরা একটু আগেই জেনে আসলাম যে ইলেকট্রিক ফ্লাক্সটা আমরা এভাবে লিখতে পারি, ক্লিয়ার? এখন এই যে ক্লোজ ইন্টিগ্রেশনটা মূলত আমি এরিয়ার করতেছি, তাই না? যদি আমার দুইটা জিনিস থাকে ইন্টিগ্রেশনে, একটা কথা আমার এক্স স্কোয়ার আছে, আমি এটা ইন্টিগ্রেশন করবো ডিএক্স, তাহলে কি আমার এখানে বাইর করে নেবো না, এটুকু ইন্টিগ্রেশন করবো, তাই তো? যদি আমি তাই করি, এখানে আমি এটাকে যেটা করব, ইটা বাইর করার আগে এখানে যে ডটটা আছে, ডটটা উঠাই দিতে গেলে কি করতে হবে, ডি এ কস 0 ডিগ্রি, ওই যে ডট প্রোডাক্ট ছিল আমার, যেহেতু একই দিকেই, তাহলে আমার এটা 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান 1। তাহলে আমি এখানে বলে দিতে পারি একবারই যে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডি এ, এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারি cos 0 ডিগ্রি সমান সমান 1, যেহেতু cos 0 ডিগ্রি সমান সমান আমি এটা ডাইরেক্ট লিখতে পারি এখন। তাহলে এই ডট আমার আর থাকতেছে না, ডট প্রোডাক্ট থাকতেছে না। এখন আমি যদি এটাকে ইটাকে বাইর করে নিই দিয়ে, এইবার ই আসলো, এইটা ক্লোজ ইন্টিগ্রেশন কত হবে? একটা যদি আমার স্পেরিক্যালি হয় তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন মানে সারফেস এরিয়া আমার কত, সাধারণভাবে কত জানো আমরা? 4 পাই আর স্কোয়ার, তাই তো? তো আমি এখানে এইটার পরিবর্তে একবার লিখে দিব 4 পাই আর স্কোয়ার, ব্র্যাকেটে লিখে দিতে পারি যে এইটা সমান সমান 4 পাই আর স্কোয়ার। বা একটা সারফেসের যদি আমি একটা সারফেস চিন্তা করি আর স্পেরিক্যাল সারফেস চিন্তা করি, তাহলে সেটার হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে আমি যেটা পাইলাম এখানে যে ফাই ই সমান সমান পেলাম 4 পাই আর স্কোয়ার ই, এইটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম।
তাহলে আমি এখান থেকে পেলাম গসেস ল, এখানে পুট করে আমি এটা যেটা পেলাম গসিয়ান, এটা তার মানে কি এই সারফেসটার নাম কি? গসিয়ান সারফেস। ঠিক আছে, গসিয়ান লিখে দিচ্ছি। গসিয়ান সারফেস, যে সারফেসটা পেলাম আমি সেটা গসিয়ান সারফেস। এখন এটুকু ক্লিয়ার কি না? এটুকু ক্লিয়ার। আমি আবার আমি গসেস ল থেকে একটা আমি জানি, গসেস ল থেকে আমি ইলেকট্রিক ফ্লাক্স বের করতে জানি। কি সেটা কিছুক্ষণ আগে লিখলাম, চার্জকে যদি ইপসিলন নট দিয়ে আমি ভাগ করি, পারমিটিভিটি দিয়ে ভাগ করি, তাহলে আমি ওটা ইলেকট্রিক ফ্লাক্স পাবো। তাহলে ওটা আমি লিখতে পারি এইভাবে, এখানে আমি এভাবে লিখতে পারি বাই গসেস ল the electric flux is also Q divided by epsilon naught। এটাকে যদি আমি 2 নম্বর ইকুয়েশন ধরি, তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 এটা ইলেকট্রিক ফ্লাক্স, এটাও ইলেকট্রিক ফ্লাক্স। On and 2 we get four pi r square E is equal to Q epsilon naught। E is equal to Q 4 pi epsilon naught r square। তাহলে পয়েন্ট চার্জের ক্ষেত্রে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে বলি, পয়েন্ট চার্জের ক্ষেত্রে, এটা বারবার বলা হচ্ছে পয়েন্ট চার্জের ক্ষেত্রে, হ্যাঁ একটা বিন্দু চার্জ যদি ধরি আমি, তাহলে সেটাকে আমি যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে বলি, তাহলে আমি গসেস ল অ্যাপ্লাই করব, আর আমি ইলেকট্রিক ফ্লাক্স এটা ব্যবহার করে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি। একটা হচ্ছে ইলেকট্রিক প্রভাব, একটা ম্যাগনেটিক প্রভাব। যেমন ইপসিলন নট, এটার মান 8.854 × 10⁻⁻12, আর মিউ এর মান, মিউ নটের মান 4 পাই 10⁻⁻7। এটা একটা হচ্ছে হেনরি পার মিটার, একটা ফ্যারাড পার মিটার। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা আমি পাচ্ছি হেনরি পার মিটার, আর একটা পাচ্ছি আমি ফ্যারাড পার মিটার। তার মানে এখানে এই তিনটা জিনিস, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাই না? তার মানে কিউ আর আর এর উপরে ডিপেন্ড করতেছে আমার পয়েন্ট চার্জ এবং ডিস্টেন্স, কত ডিস্টেন্সে, ডিস্টেন্স যত দূরে হবে তত ইলেকট্রিক ফিল্ড আমার কমতে থাকবে। এমনিতেই বোঝা যায় যে আমার প্রভাব তো কমতে থাকবে। এটাতে আমরা কি বললাম একটু আগে, এটাকে পারমিটিভিটি, এটা পারমিয়াবিলিটি, ঠিক আছে? এটাতে ইলেকট্রিক প্রভাব থাকবে, এটাতে ম্যাগনেটিক প্রভাব থাকবে। ক্লিয়ার? কোনো প্রশ্ন? এখন যদি আমি এটাকে যদি আমি পয়েন্ট চার্জ না বলে, পয়েন্ট চার্জ না বলে যদি আমি একটা লাইন চার্জের কথা বলি, আমি যদি এটা একটা লাইন চার্জ নিয়ে আসি, লাইন চার্জ নিয়ে আসলেও তো আমার ওখানে গসিয়ান সারফেস কল্পনা আমাকে করতেই হবে, একটা গসিয়ান সারফেস আমাকে কল্পনা করতেই হবে।
ইলেকট্রিক ফিল্ড অফ লাইন চার্জ। এখন লাইন চার্জ বলতে এখানে কি বলছে, লাইন মানে কি, তখন একটা পয়েন্ট একটা চার্জ ছিল, এবার একটা লাইন তার মানে একটা তার বা একটা লেন্থ আছে যেখানে, যেটার ভিতরে প্রতিটা জায়গাতে আমার চার্জ আছে, ঠিক আছে। তার মানে আমি যদি এভাবে ধরি যে এটা পজিটিভ হোক নেগেটিভ হোক, আমি এটা প্রশ্ন করতেছি না, পজিটিভ নেগেটিভ দুটো হতে পারে, ঠিক আছে। আমি একটা আমি তার ধরলাম বা একটা দণ্ড ধরলাম যেটাতে আমার চার্জ আছে, তার মানে কি এখন লাইন চার্জ। তখন যেমন একটা বিন্দু ছিল আমার, এখন কি আমার বিন্দু না, একটা লাইন হয়ে গেছে, যা একটা লেন্থ আছে। তো লেন্থটাকে আমি যদি বলি যে এল, লেন্থকে সাধারণত এল দিয়ে ধরা হয়, যে আমি লাইন লেন্থ এল বলি, তাহলে আমার ওইখানে যে আমি কিউ দিয়ে যেমন লিখছিলাম, এখানে আমি ল্যামডা দিয়ে লিখব। তাহলে এখানে আমি এইভাবে লিখতে পারি যে কনসিডার অ্যাট এ পয়েন্ট পি, তাহলে এখানে একটা গসেন সারফেস আমার চিন্তা করতে হবে, যদি এদিকেও আছে, আমি এদিকে দেখাচ্ছি না, টোটালটাতে গসেন সারফেস আছে, কিন্তু মানে এদিকেও আছে এদিকেও আছে, আমি জাস্ট পুরোটা না দেখে আমি এদিকে তার একটু বাইর করে রাখলাম মানে তোমাদের বোঝানোর জন্য, কিন্তু পুরোটার উপরেই কিন্তু গসেন সারফেস আছে, এটা বুঝাতে যাচ্ছি। এখন গসেন যদি সারফেস থাকে তাহলে এটা একটা লেন্থ আছে, আমি বললাম যে এটা একটা লেন্থ আছে, লাইন চার্জ যেহেতু, লাইন চার্জ যদি হয়, যদি লেন্থ থাকে আর একটা পি বিন্দু যদি ধরি, তাহলে এখানে যদি আমি তিনটা বিন্দু ধরি, এদিকে একটা, এদিকে একটা, মাঝে একটা, ঠিক আছে। কথা কথা আমি এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরলাম, তিনটে জায়গা ধরলাম। এ বললাম যে কনসিডার এ পয়েন্ট, consider a point P at a distance r from an infinite charge, from an infinite line charge। তার মানে এটা আরও আছে আমার, ঠিক আছে, এদিকে থাকতেও পারে। তা আমার ভিতরে আমি যেটুকু নিব সেটা এল যদি ধরে নিই, সেই জায়গাটাকে যদি আমি এল ধরে নিই, তাহলে ওইদিকে এদিকে কতটুকু আছে আমি দেখতেছি না, ওইটুকু নিয়ে আমি কনসিডার করব, ঠিক আছে। এইটার জন্য এই জায়গাটা দুটো আমি বাড়াই রাখছি, আমি ধরতেছি এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। হ্যাভিং চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটিটা কি, চার্জ ডেনসিটি, ডেনসিটি মানে কি, ঘনত্ব, চার্জ ডেনসিটি মানে কি, চার্জের ঘনত্ব। তো চার্জের ঘনত্ব আমি কীভাবে পাবো, কথা এ মানে ঘনত্ব বের করার সিস্টেম কি, সারফেসে, অবশ্যই মানে আমি বললি না যে ভলিউমের, এখানে যে বারবার বলছে গর্সিয়ান সারফেস, আমি ভলিউমের কথা বলতেছি না, ভলিউমের সাথে একটা সম্পর্ক আছে, আবার আমি সারফেসের উপর দিয়ে একটা নিতে পারি, ঠিক আছে। তাহলে এটা হবে চার্জ পার ইউনিট লেন্থ, চার্জ ডেনসিটি, যেটা চার্জ ডেনসিটি কথাটা আসলেই যদি আমি লাইন চার্জ দেখাতে হয় তাহলে চার্জ পার ইউনিট লেন্থ, আমার যদি লাইন চার্জ না হয়, ভলিউম চার্জ হয় মানে বা পয়েন্ট চার্জ হয়, তাহলে বিন্দুতেই, আর যদি ভলিউম হয় তাহলে ওটাই, তাহলে ভলিউম দিয়ে ভাগ করতে হবে, চার্জ পার ভলিউম। তা আমি যদি লাইন করতেছি তাহলে লাইন বলতে গেলে চার্জ পার ইউনিট লেন্থ, কথা এইখানে আমার 10 মিটার ধরলাম, এটা 10 মিটার একটা চার্জ আছে, তাহলে 1 মিটারের জন্য একটা আমি চার্জ বের করতে পারবো না, মানে ইউনিট লেন্থের জন্য আমার কতটুকু চার্জ, সেটাই হচ্ছে আমার চার্জ ডেনসিটি। এটাকে আমি বললাম ল্যামডা।
এতক্ষণ যেমন কি বলতেছিলাম, ওই পয়েন্ট চার্জের ক্ষেত্রে কিউ বললাম, এখানে এসে আমি বলছি এটা ল্যামডা। ঠিক আছে, ইফ L is the length of সিলিন্ডার, এটা হচ্ছে আমি লেন্থ বলে দিলাম, এলটা হচ্ছে লেন্থ। কোনো বই এইচ থাকতে পারে, ওটা ব্যাপার না, তুমি যে কোনো একটা ধরলেই হয়। এল ইজ দ্য লেন্থ অফ সিলিন্ডার, দেন the charge enclosed in the সিলিন্ডার বলতে পারে অথবা গসেন সারফেসে বডি, ইন দি is Q is equal to lambda L. ল্যামডা এল কীভাবে পেলাম? আমি একটু আগে বললাম চার্জ ডেন্সিটি হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ, তার মানে ল্যামডা সমান সমান ছিল আমার কিউ ভাগ এল, চার্জ পার ইউনিট লেন্থ। চার্জ যা ছিল তাকে যদি আমি এলতে ভাগ করি তাহলে আমি সেটা পাবো চার্জ ডেন্সিটি। তাহলে কিউ সমান সমান কি, এই দুটো গুণফল। তার মানে কিউ, এখন কিউ এর পরিবর্তে আমি কি লিখতে পারি লাইন চার্জের ক্ষেত্রে? ল্যামডা এল লিখতে পারি। তাহলে এটা আমার থাকলো যে কিউ ইজ ইকুয়াল টু আমি ল্যামডা এল লিখবো। ঠিক আছে, আমি কিন্তু এমনি ইকুয়েশনটা লিখে শেষ করে দিতে পারি, আমি তোমাদের লিখে দিচ্ছি পরীক্ষাতে, আমি প্রথম লিখে দিচ্ছি যে পরীক্ষাতে কীভাবে লিখতে হবে, কিন্তু পরবর্তীতে হয়তো আমি ক্যালকুলেশনই করে যাব, হয়তো এই ব্যাপার দেখাবো না। ঠিক আছে, মানে প্রথম দিকে কীভাবে লিখতে হবে এই জিনিসটা জাস্ট বুঝাই দিয়ে যাচ্ছি। The electric flux is the electric flux is তাহলে কত হতে পারে আমার ইলেকট্রিক ফ্লাক্সটা? ফাই ই। ফাই সমান সমান কি আমি জানি, সূত্রটা কি ছিল? ওটা তো আছেই, ওটা তো গসেস ল থেকে। আর এমনি পাইছিলাম কি আমি, ই ডট ডিএফ। ঠিক আছে, আমার যদি এখানে এখন এটা যেটা বললাম যে এটা ইলেকট্রিক, যদি আমি এটা একটা পয়েন্ট সি বিন্দুতে এখানে একটা যদি ধরি আর এখানে যদি একটা ধরি, তাহলে আমি এখানে যেটা পাচ্ছি এটাকে এদিকে ই দিলাম, এটা এদিকে ই দিলাম, এটা এদিকে ই দিলাম। ঠিক আছে, আর এদিকে এটা হচ্ছে ডিএম, যেহেতু আমার লাইনটা এদিকে, এটা লাইনটা এদিকে, তাই না? তার মানে এদিকে হচ্ছে ডিএম। তাহলে এটার সাথে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? আর এখানে দুটো একই দিকে, তাহলে কত ডিগ্রি কোণ? 0 ডিগ্রি। তার মানে এ বি সি যদি তিনটা আমি পয়েন্ট ধরি, তাহলে তিনটা পয়েন্টে আমি 3 ধরনের অ্যাঙ্গেল পাবো। তাহলে যেটা আমি পাইলাম এখানে, একে ক্লোজ না লিখে এখন যদি আমি এটা ভাগ করে দিই, ভাগ করে আমি ক্লোজটাকে কীভাবে ভাগ করলাম? আমি বললাম যে এ ই ডিএ প্লাস বি ই ডিএ প্লাস সি ই ডিএ। তাহলে এর ক্ষেত্রে আমি এটা আসবো, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ। তার মানে এটা আমার আসতেছে এভাবে যে ই আর ডট উঠে দিলাম, তাহলে ই ডিএ কস 90 ডিগ্রি।
আবার এটা EDM, এটা cos 90 ডিগ্রি। আর সি এর ক্ষেত্রে পেলাম আমি EDM cos 0 ডিগ্রি। এটা এই 90 ডিগ্রি মানে কি কত আমার 0, তাহলে 0 ইন্টু সামথিং 0, এটা 0 ইন্টু সামথিং 0, এটা কত 1, তাহলে 1 ইন্টু সামথিং, তার মানে ওই জিনিসটাই থাকবে। তাহলে আমার ক্লোজ ইন্টিগ্রেশন নাই, কিন্তু এখন আমি ভাগ করে নিচ্ছি যতগুলো ছিল। ক্লোজ ইন্টিগ্রেশন মানে কি আমার টোটালটা ঘুরে ওখানে আসে, এইভাবে হয় আর এদিকে হয় আর ওইদিকে হয়। সবগুলো যদি আমি পয়েন্ট আলাদা আলাদা করে নিই, বা তোমাকে আরও সহজভাবে বুঝাইতে যদি চাই, যদি এভাবে একটা থাকে ক্লোজ ইন্টিগ্রেশন, এটাও তো এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত একটা, ABCD যদি ধরি, তাহলে এটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, তাহলে তার ক্লোজ ইন্টিগ্রেশন লিখতে হবে না। তো এই বারোটাকে যদি আমি A বলি, এটাকে যদি B বলি, এটা C বলি, এটা D বলি, তাহলে A প্লাস B প্লাস C প্লাস D, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন হয়ে গেল। কিন্তু মানে এই জিনিসটা যে ক্লোজ ইন্টিগ্রেশন ছিল সেটাকে আমি এভাবে বলতে পারি A B C D, এই চারটা যোগফলটা ক্লোজ। দেখো ক্লোজ হয়েছে। আমি হয়তো এইভাবে দেখে তোমাকে বুঝালাম না, কিন্তু আমি এইভাবে বোঝানো সহজ। তা আমি এইভাবে তাই করলাম যে এখানে ক্লোজ ইন্টিগ্রেশন ছিল, আমি ক্লোজ ইন্টিগ্রেশনকে আগে ভাগ করে নিলাম। ভাগ করার পরে কোনগুলো দেখলাম কার সাথে কত ডিগ্রি কোণ করে, যে ইলেকট্রিক ফিল্ডের সাথে আমার যে ডিরেকশনগুলো কোন দিকে, দেখলাম যে এটা বাদ চলে গেল, 0 হওয়ার কারণে বাদ চলে গেল, তাহলে থাকলো আমার এটা। তাহলে ফাই সমান সমান আমি পাইলাম এখানে ইন্টিগ্রেশন DA cos 0 ডিগ্রি, ই বাড়িয়ে চলে আসলো, এখানে DA পাইলাম, এটার মান 1 বসাই দিলাম। তাহলে ফাই সমান সমান আমি পাইলাম এখানে। এখন এই যে DA, এটা কার DA? সিলিন্ডারের। আগেরটা কি বলেছিলাম? স্ফেরিক্যালের। এবার সিলিন্ডারিক্যালের সূত্র কি? যদি আমি সিলিন্ডারিক্যালের আমি সারফেস এরিয়া বাইর করি, তাহলে সারফেস এরিয়ার সূত্র কি? কি হয়? টয়েস পাই, ওটা যদি রেডিয়াস থাকে, রেডিয়াসটা আর এইচও বলতে পারে, কেউ এলও বলতে পারে। যেহেতু আমি এল নিছি তাহলে এল, এইচ বললেও ভুল নাই। তাহলে এটার ইতে আসবে এই পর্যন্ত এইভাবে যে 2 পাই আর এল, আরটা হচ্ছে এইদিকে আর কত, আর এইদিকে লেন্থ। ও এল যেহেতু আমি বড় হাতে লিখছিলাম এখানে, তাহলে বড় হাতে লিখলাম সাপোজ। ছোট বড় এই ব্যাপার না, আগে যেটা আমি আগে লিখবো সেটাই লিখতে হবে, মানে সব জায়গাতে একই ধরনের লিখতে হবে। ছোট লিখলে সবগুলি ছোট, বড় লিখলে সবগুলি বড় লিখতে হবে। তাহলে স্যার এখানে আমি ব্র্যাকেটে লেখাও দিতে পারি, ইচ্ছা করলে লেখা দিতে পারি যে সারফেস এরিয়া অফ দি সিলিন্ডার, দি সারফেস এরিয়া অফ দি সিলিন্ডার সমান সমান 2 পাই আর এল। ক্লিয়ার? তাহলে আমি এই ইকুয়েশনটা পেয়ে গেলাম ফাই বাইর করা। আমি এটা ছাড়াও আরও ফাই বাইর করতে পারি। কীভাবে বাইর করতে পারি? ফাই সমান সমান আমরা গসেস ল থেকে কী জানি? ফাই ই সমান সমান গসেস ল থেকে কী জানি আমি? যে কিউ ভাগ ইপসিলন নট। আর কিউ সমান সমান লাইন চার্জের ক্ষেত্রে কী জানি আমরা? প্রথমে একটা ইকুয়েশন বের করছিলাম, কিউ সমান সমান ল্যামডা এল। তাহলে আমি এখানে ওইভাবে লিখতে পারি, আবার আমি কি বলতে পারি যে বাই Gauss's law, the electric field electric flux phi equal to q epsilon naught। আবার q এর মান কত জানি আমি? ল্যামডা এল ইপসিলন নট। এটাকে যদি আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি,
এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন দিলাম আগের মতোই। আমার খালি এখানে একটা চেঞ্জ হয়েছে, আগে কিউ ছিল, পয়েন্ট চার্জের জন্য কিউই ছিল, এখন কিউ এর পরিবর্তে ল্যামডা এল এসছে। ওই যে চার্জ আমি ডেনসিটি বের করছি। তাহলে আমি আবার যদি একইভাবে দুটো ইকুয়েশনকে সমান করি, ফ্রম ইকুয়েশন 1 and 2, 1 and 2, we get E twice pi RL is equal to lambda L epsilon naught. Lambda L এল এল উভয় পক্ষে চলে যাচ্ছে। তাহলে আমার এখানে থাকে কি E is equal to lambda divided by twice pi epsilon r. এটা আমি কার ক্ষেত্রে পেলাম? লাইন চার্জের ক্ষেত্রে। আগেরটা আমি পেলাম পয়েন্ট চার্জের ক্ষেত্রে। কি এটুকু বোঝা গেছে? এবার যদি আমরা এটার ভিতরে যদি আমি বের করি, কন্ডাক্টরের ভিতরে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বের করি, তাহলে কি হবে? যে কন্ডাক্টরটার ভিতরে চার্জ আছে সেই কন্ডাক্টরের ভিতরে যদি আমি বাইর করি আমার ইলেকট্রিক ফিল্ড, তাহলে কত হবে? কন্ডাক্টরের ভিতরে, যেটার ভিতরে চার্জ আছে, কন্ডাক্টরটার ভিতরে, সারফেসের ভিতরে না, কিন্তু আমি বারবার বলতেছি যে সারফেসের ভিতরে না, কন্ডাক্টরের ভিতরে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বাইর করি সেটা 0। কন্ডাক্টরের ভিতরে আমার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 0। তাহলে যদি আমার এটা নিচে হইতো, যে কন্ডাক্টরের ভিতরে যদি আমি ধরতাম এটা, তাহলে এখানে যদি আমাকে অনেক সময় প্রশ্ন করতে পারে যে কন্ডাক্টরের ভিতরে ভাইবে তো অনেক সময় জিজ্ঞেস করতে যে ইলেকট্রিক ফিল্ড কত, মানে ইলেকট্রিক ফিল্ড কত হবে? যে কোনো কন্ডাক্টরের ভিতরে যদি চার্জ থাকলে তো বাইরে তো ইলেকট্রিক ফিল্ড আছেই। কথায় কথা আমার এখানে প্রভাব এই জায়গাটা পর্যন্ত। এখন যদি বলে আমার ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত আমার, ঠিক আছে, তা আমার প্রভাব তো বাইরে, আমাকে মানুষ মানে বাইরে আমার ফিল্ড আছে এই পর্যন্ত, বলে না এই এলাকায় এটার ফিল্ড বেশি ভালো, তার মানে আমার ফিল্ডটা আমার এখান থেকে এই এলাকা পর্যন্ত। তাহলে একটা চার্জ যদি থাকে, একটা কন্ডাক্টরের ভিতরে যদি একটা চার্জ থাকে, তাহলে তার বাইরে ফিল্ডটা আছে, কিন্তু তার ভিতরে ইলেকট্রিক ফিল্ড 0, ই 0। এটা বারবার বলতেছি কন্ডাক্টরের ভিতরে। আবার অনেক সময় গ্যাঞ্জাম পাকাই দিবা যে যদি আমি সারফেস আঁকলাম, দুইটা সারফেস আঁকলাম, এখানে যদি একটা চার্জ দিই, তাহলে এইটা আর এটা, তাহলে এটা ভিতরে তো স্যার, এটা ভিতরে হলে তো 0 বলে দেবা। একটু আসবে, এটার পরেই আসবে এই জিনিসটা, এটার পরেই আসবে। আমি আরেকটা জিনিস যখন করাবো, যখন স্পেরিক্যাল করাবো, তখন এই জিনিসটা আসবে। হ্যাঁ 0 ওইখানে তো আর নাই আমার, মানে ডিস্টেন্সই নাই যে একটা পয়েন্ট চার্জের একটা জায়গা থেকে নিয়ে আসবো, ওটার ওর ভিতরেই আছে, কন্ডাক্টরের ভিতরেই আছে। তার মানে যদি এইভাবে একটা আমি কন্ডাক্টর আঁকি, মানে এটা মনে রাখার জন্য, পরে অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করতে পারে অনেক জায়গাতে যে ই ইজ ইকাল টু 0, এটা যদি আমার একটা চার্জ হয়, সব দিকে চার্জ আছে, তাহলে ইনসাইড দি কন্ডাক্টর the net electric charge of the conductor radius interior of its surface, the electric field inside the conductor is 0. যদি আমি একটা কন্ডাক্টরটাকে নিয়ে আমি চিন্তা করি,
তাহলে ইনসাইডে হবে আমার ইলেকট্রিক ফিল্ড 0। আর এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাট দি সারফেস অফ দি কন্ডাক্টর ইজ পারপেন্ডিকুলার টু দি সারফেস, মানে এটা পারপেন্ডিকুলারই কাজ করবে, মানে ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলারই কাজ করবে, ওখানে যেখানে থাকবে ইলেকট্রিক ফিল্ড ওটা পারপেন্ডিকুলারই কাজ করবে। রেস্ট দেওয়ার দরকার আছে? না আমার লাগবে না। Electric field is pair of uniform charge, ইউনিফর্ম চার্জ। যদি আমার একটা এখানে একটা আমার চার্জ আছে, ইউনিফর্ম চার্জ আছে, এখান থেকে এই মধ্যবিন্দু থেকে এটার দূরত্ব একটা আছে, মধ্যবিন্দু একটু বড় করে রাখবো, এখান থেকে এটার একটা দূরত্ব আছে আর, আমি যদি গসেন সারফেস এভাবে চিন্তা করলাম, ক্লিয়ার? আর এখান থেকে এটাকে বললাম আমি ছোট আর, এটাকে বললাম আমি বড় আর, এটাকে বললাম ছোট আর, আর এখানে এটাকে বললাম কিউ। ছোট কিউ বলতে পারি, বড় কিউ বলতে পারি, এটা অসুবিধা নেই, যে কোনো একটা ধরলেই হয়। আগে যেহেতু ছোট কিউ ধরছে, এখানেও ছোট কিউ ধরলাম। কিউ চার্জ এখানে এটা হলো ছোট আর না বড় আর, এটা যে ছোট আর, এনে চার্জ ধরলাম। এখন যদি আমার এই জিনিসটা এরকমই হয় যে ফর ছোট আর গ্রেটার দ্যান বড় আর, ছোট আরটাই বড় আরের থেকে বড়, যদি এটা হয় তাহলে আমার ইলেকট্রিক ফ্লাক্সটা কিভাবে পাবো? ইলেকট্রিক ফ্লাক্সটা আগে যেভাবে আমরা পয়েন্ট চার্জের ক্ষেত্রে বের করছিলাম ঠিক একই মতোই পাবো, একই ধরনেরই পাবো আমি। তার মানে এটা আমি কিভাবে পেতে পারি, যে ফর এটার জন্য যে ফাই ই সমান সমান ওই আগের মতো আমি ক্যালকুলেশন করব। আগের মতো আমি কি ক্যালকুলেশন করেছিলাম, যে কোজ ইন্টিগ্রেশন ই ডিএম, এবার করে এটা আমি আর করলাম না, যেটা আগে একবার আমি করছিলাম, করার পরে যেটা আসলো সেটা আমি কি পেলাম, যে লাস্ট ইকুয়েশন কি ছিল, 4 পাই ইপসিলন নট, না ইপসিলন নট তো ছিল না, আর স্কোয়ার ই ছিল, এটা আমি বের করলাম না, এভাবে আসলো আমার এটা। আবার ই সমান সমান যেটা ছিল আমার, যে কিউ ডিভাইড বাই ইপসিলন নট, তো এই দুটো থেকে যেটা আমি পাইছিলাম একই জিনিস থাকবে এটার ক্ষেত্রে। ছোট আর গ্রেটার দেন যদি বড় আর হয় তাহলে আগের মতোই ক্যালকুলেশন সব। তাহলে এটা যেটা আমি ই পাইছিলাম এই দুটো থেকে, তাহলে ই সমান সময় কি পাইছিলাম এখানে, কিউ ডিভাইড বাই 4 পাই ইপসিলন আর স্কোয়ার। এটা আমার ইলেকট্রিক ফিল্ড কার জন্য আমি বললাম, স্পেয়ার অফ দি ইউনিফর্ম চার্জ, স্পেয়ার অফ দি ইউনিফর্ম চার্জ।
তাহলে আমি এটাই পাবো। এখন যদি আমার এটা ফর, এটা 1 নম্বর কন্ডিশন ধরলাম, ফর আমি এটা 2 নম্বর কন্ডিশন, ফর এবার ছোট আর লেস দেন বড় আর, অথবা বড় আর গ্রেটার দেন লেস ছোট আর, যদি এইভাবে ধরি আমি, এইভাবে যদি ধরি, তার মানে এখন আমাকে যেটা হবে সেটা হলো আমার এরকম এরকম ধরে এটাই ছোট আর এটা বড় আর, এটা ইলেকট্রিক ফিল্ড। এগুলোতে আমি বুঝাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড মানে গসেন সারফেস ইলেকট্রিক ফিল্ড, গসেন সারফেস ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে আর স্মল আর গ্রেটার দেন বড় আর যদি আমি এটা বলি, তাহলে এটার ক্ষেত্রে আমি আগের যে ইকুয়েশনটা পাইছিলাম ওই ধরনেরই পাবো। এইটার ক্ষেত্রে এসে এই চার্জের জন্য আমার এই পর্যন্তই ছিল, টোটাল চার্জ কিউ ছিল। এখন আমি এইখানে আমি ক্যালকুলেশন করছি, এইখানে যদি ক্যালকুলেশন ইনসাইডে না, কিন্তু একটু আগে যেমন বললাম যে ইনসাইডে কিন্তু জিরো, মানে কোনো কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রিক ফিল্ড ছিল আমার, কিন্তু আমি ইনসাইডে যদি আমি চিন্তা করি, এটা মানে কন্ডাক্টর ইনসাইডে না, আমি সারফেসের গসেন সারফেস ইনসাইডে আমি বলতেছি, গসেন সারফেসের ইনসাইডে। অনেক সময় যে কন্ডাক্টর ইনসাইডে চিন্তা করে, কন্ডাক্টর ইনসাইডে কিন্তু জিরোই, কিন্তু গসেন সারফেসের যদি আমি এটা চিন্তা করি, তাহলে এখানে আমার দুইটা রেশিও আসবে। একটা যদি কিউ ড্যাশ বলি, একটা কিউ, আমার টোটালটা হলো কিউ, আর এইটুকের জন্য আমার এটাকে বলছে কিউ ড্যাশ। বুঝতে পারছি কিনা? টোটালটার জন্য আমার কিউ, আমার টোটাল যে ইটা আছে, এলাকাটা আছে, ওই পর্যন্ত আমার কিউ চার্জ আছে, ঠিক আছে। কিন্তু গসেন সারফেসে যদি ইনসাইডে যেতে হয় গসেন সারফেসটা, তাহলে আমার এই পর্যন্ত চার্জ আমার কতটুকু হবে, কিউ ড্যাশ যদি এটাকে ধরি, তাহলে আমি কিউ ড্যাশ বা কিউ সমান সমান এটা পাবো এরকম, যে কিউ ড্যাশটার জন্য আমার এই অংশটা ধরতেছি। তার মানে এটাকে যদি এখানে এটা না লিখে আমি এইভাবে লিখি যে এটা হচ্ছে কিউ আর এটাও কিউ ড্যাশ, ঠিক আছে। তাহলে কিউ ড্যাশ ভাগ কিউ, তাহলে এটা আমি এভাবে লিখতে পারি যে 4 পাই ভাগ আর কিউব। এটা কিসের ইকুয়েশন? স্ফেরিক্যালের কি এটা? আয়তন মানে ভলিউমের, আমি টোটাল ভলিউমটা এখন চিন্তা করতেছি যে দুই ভলিউমের রেশিওটা বের করব। দা বুঝতে পারছি কিনা? এটা চার্জ, এটা চার্জ, এই ভলিউমে এই চার্জটা আছে, এই ভলিউমে এই চার্জটা আছে, ঠিক আছে। তাহলে এই দুইটা রেশিওটাই হবে আমার এই দুইটা ভলিউমের রেশিও সমান। বুঝা গেছে না? যায় নাই? এখন যদি আমি এখানে 4 পাই কেটে দিই আর পাই কেটে দিই, তাহলে থাকলো কি আর কিউব ভাগ বড় আর কিউব। এখন এইখান থেকে আমি কি বুঝতেছি, কে বড়? বড় অর্থে বড়। তাহলে এক্সাম্পল হিসাবে যদি ধরি যে এটা 10, এটা হলো 7, এক্সাম্পল হিসাবে যদি ধরি, তাহলে কিউ ড্যাশ ডিভাইড বাই কিউ, এটা 7-এর কিউব, বা আরও যদি ছোটো ধরি, যদি আমাদের যেটা পর্যন্ত আমরা গুণ করতে জানি, কথা এটা 4 ধরলাম, এটাকে আমি 3 ধরলাম, তাহলে এটা 27 ভাগ 64, 27 ভাগ 64। তাহলে আমি অতএব উপরে লিখি যে কিউ ড্যাশ সমান সমান কি বলতে পারি, কিউ ইন্টু আর কিউব ভাগ বড় আর কিউব। তাহলে এটা 27, এটা যদি 64 আমি যদি এমনি এক্সাম্পল হিসেবে ধরি, টোটাল চার্জটা যদি 10 ধরে থাকি, তাহলে আগের থেকে এই চার্জটা কমে গেল না? আগের যে চার্জ ছিল এখন সেই তুলনায় এই চার্জটা কমে গেছে, তার মানে আমি টোটাল চার্জটা নিতে পারছি না। আমি এখানে যে আমি করছিলাম কি, আমার টোটাল চার্জটা এখানে ছিল, এটা বাইরে ছিল, আমার এটা ধরছিলাম, বাইরে ইলেকট্রিক ফিল্ডটা আমি ধরছি, পয়েন্টটা আমি বাইরে ধরছিলাম। এবার কি করলাম, পয়েন্টটা এর ভিতরে ধরলাম, এখানে ধরলাম। বোঝা গেছে? আমি এখানে হয়তো আলাদা আঁকছি,
কিন্তু একটাতে বলতেছি যে এটা কিউ, এখানে কিউ আছে, ইউনিফর্ম চার্জ কিউ আছে। একটা বললাম যে বাইরে পয়েন্ট, একটা বললাম যে ভিতরি পয়েন্ট। ভিতরের পয়েন্টটাকে আমি এভাবে দেখাচ্ছি। ভিতরের পয়েন্ট যখন ধরবো তখন আমি টোটাল চার্জের ইফেক্টটা পাবো না, এখানে কিছুটা চার্জ কম পাবো। কতটুকু চার্জ কম পাবো? এই রেশিও অনুসারে চার্জটা কম পাবো। তাহলে আমি এখানে এই কথাটা বলতে পারি, আমি পরীক্ষাতে কীভাবে লিখবো? পরীক্ষাতে লেখার সময় এটা প্রথমে ইউনিফর্ম চার্জ দিয়ে এটা দিয়ে ওই প্রথম অংশটা যা লিখছিলাম পয়েন্ট চার্জের ক্ষেত্রে ওইভাবেই লিখতে থাকবো। যে একটা পয়েন্ট পেয়ে ধরলাম যে যেটা এখানে বলে দেবো যে ছোটো আরটা বড় আরের থেকে বড়, এই সবগুলো একই ধরনের আমি ক্যালকুলেশন করে একইভাবে নিয়ে আসবো, নিয়ে এসে এইভাবে এটা রেখে দেবো। এই পর্যন্ত এটা হয়ে গেল। এবার যদি আমি দ্বিতীয়টার ক্ষেত্রে বলি যে আমার ফর এক্সাম্পল, তখন এটা দেখার দরকার নাই, এটা আমি বোঝানোর জন্য ফর এটা, তখন আমার এটা বাইর করতে হবে যে এই দুইটা রেশিওতে আমার কতটুকু চার্জ পাচ্ছি সেইটা। গসিয়ান সারফেস with enclosed less than the total charge and the electric field will be less. Inside the sphere of the charge inside the sphere of charge the electric field is given by E is equal to QR 4 pi epsilon naught R cube। এখন এই পয়েন্টটা কেমনে আসতেছে এটা দেখতে হবে। যদি আমি ছোট প্রশ্ন অনেক সময় দিব, ছোট প্রশ্ন যদি দিই তাহলে ডাইরেক্ট আমি এখানে এটা বলে দেব যে আমার ইলেকট্রিক ফিল্ডটা কত বাইর করো, ইনসাইডে একটা স্পেয়ারের ইনসাইডে আমার ইলেকট্রিক ফিল্ড কত সেটা বাইর করো। আবার এটাও বলতে পারি যে কন্ডাক্টরের ভিতরে আমি ইলেকট্রিক ফিল্ড কত, যদি চার্জ থাকে তাহলে কন্ডাক্টরের ভিতরে কত, তো কন্ডাক্টরের ভিতরে 0। আর একটা স্পেয়ারের ভিতরে যদি চার্জ থাকে তাহলে সেটার আমার ইলেকট্রিক ফিল্ড কত, যদি আমি কত বলি রাইট করতে বলি তাহলে একবার ডাইরেক্ট ইকুয়েশনটা বলে দিলে হবে। আর যদি আমি বলি যে ক্যালকুলেশন করে দেখাও বা ড্রাইভ করে দেখাও তাহলে আমাকে ওটা ড্রাইভ করে দেখাইতে হবে, কারণ পরীক্ষাতে টাইমের একটা ব্যাপার আছে। কিছু পরে শর্ট প্রশ্ন পরে কিছু ব্রড পড়তে পারে। তো যদি আমার ব্রড পড়ে তাহলে ক্যালকুলেশন করে জিনিসটা দেখাইতে হবে। আর যদি এককভাবে উত্তরটা চাই তাহলে আমি এইভাবে সেটা বলবো। তো এটা কীভাবে করবে সেটা আবার জানা আছে। এখন কিভাবে আমি করব, the electric flux is given by phi is equal to আমি কি জানতাম যে 4 pi epsilon r স্কয়ার।
এটা আগের থেকেও পেলাম, প্রথমটা থেকেও পেলাম, কিন্তু এখানে আমার কতটুকু চেঞ্জ হবে? যদি আমার আটটা ছোট আটটাই ছোট হয়ে যায় আর বড় আটটা যদি বড় হয়, সেই ক্ষেত্রে আমার এখানে আমি যেটা পাবো, এটা যদি আমি 1 নম্বর ইকুয়েশন ধরি এটার ক্ষেত্রে, 2 নম্বরের ক্ষেত্রে, তাহলে আরেকটা ফাই সমান সমান আমি কত পাবো? কিউ ড্যাশ ভাগ ইপসিলন। হ্যাঁ ইপসিলন নট, শিওর। যদি আমি এখানে 1 নম্বর ইকুয়েশন দিলাম, কিন্তু যদি আমাকে দুটাই পড়ে, ইনসাইড আউটসাইড দুটাই যদি পড়ে, তাহলে কিন্তু আমাকে সিরিয়ালি লিখে আসতে হবে। আউটসাইডেরটাকে কমপ্লিট করলাম, আউটসাইড যদি ইকুয়েশন নাম্বার 1 2 থাকে তাহলে এটা 3 4 দিতে হবে। আর যদি আমি পরীক্ষাতে একটাই দিই যে ইনসাইডটা বাইর করো, ইলেকট্রিক ফিল্ডটা স্পেয়ারের ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড কত সেটা বাইর করো, তাহলে এখান থেকে আমার শুরু। মানে এই যে রেশিও বাইর করার পরে এই 1 নম্বর ইকুয়েশন দিলাম, 1 নম্বর ইকুয়েশনটা এইভাবে তখন দিতে পারবো না, তখন এই ক্যালকুলেশনটা এটা দেখাইতে হবে। যেহেতু এই ক্যালকুলেশনটা আমি 2 বার দেখাইছি, এটা আর দেখাচ্ছি না। এখন এটা আমি গসেস ল থেকে আগে জানতাম যে কিউ ডিভাইড ভাগ ইপসিলন নট। এবার কি বলতেছি? কিউ ড্যাশ। কেন বললাম? কারণ এখানে টোটালটা কিউ এভাবে ছিল, এখন এটার ভিতরে আমি নিচ্ছি, এখানে যদি আলাদা করে দেখাইছি আমি এখানে নিব, তার মানে কি টোটালটার জন্য আমার কিউ ছিল, তাই এটার জন্য তো কিউ না, এটার জন্য কিউ ড্যাশ ধরছি আমি, তাই আমি কিউ ড্যাশ ডিভাইড বাই ইপসিলন লিখছি। কিউ ড্যাশের আমি মান জানি, এইখান থেকে কিউ ড্যাশের মান আমি জানি, এটা বসাই দেবো। তাহলে কিউ ড্যাশের মান কত হলো আমার? কিউ ইন্টু আর কিউব পাওয়ার আর কিউব ডিভাইড বাই ইপসিলন নট। এটা সমান সমান একবার আমি লিখতে পারি কিউ আর কিউব ডিভাইড বাই ইপসিলন নট পাওয়ার আর কিউব। বোঝা গেছে না? যায়নি? আগের এখানেও আগে ইলেকট্রিক ফ্লাক্স জেনারেলভাবে ইলেকট্রিক ফ্লাক্স সমান সমান কিউ ডিভাইড বাই ইপসিলন নট, এটা কিন্তু জেনারেল ইকুয়েশন আমার, কিন্তু এই কন্ডিশনের জন্য আমার কিউ কিন্তু এতটুকু। কি ঝামেলা হয়ে গেল? আমি বলতে চাচ্ছি যে এইটার জন্য কিন্তু কিউ আলাদা, এটা তো আসলে এই কথা না। আমার যদি এখন কিউ এর মানে এখানে 10 দেয়, তাহলে 10 ভাগ ইপসিলন বলতে হবে, তাই তো? এইবার যদি এটা হয়, তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন যদি আমি মিলাই আবার, তাহলে কি হচ্ছে যে 4 পাই এন ইটা কোথায়? 4 পাই ইপসিলন নট থাকবে না তো এখানে, 4 পাই আর স্কোয়ার ই, আর স্কোয়ার ই ছিল না, ইপসিলন নট তো ওইখানে না, পরে ইপসিলন নট। তাহলে এটাকে যদি আবার 2 নম্বর ইকুয়েশন ধরি আমি, আবার 1 আর 2 থেকে পেলাম 4 পাই ইপসিলন আর স্কোয়ার বড় ই ইজ ইকাল টু কিউ আর কিউব ডিভাইড বাই ইপসিলন নট বড় আর কিউব, ই ইজ ইকাল টু কিউ আর কিউব ডিভাইড বাই 4 পাই আর স্কোয়ার ইপসিলন নট আর কিউব। এটার সাথে এটা কাটা, একটা আর থাকলো, তাহলে ই সমান সমান যেটা পাইলাম কিউ আর 4 পাই ইপসিলন নট আর কিউব।